আম্মু, আমি পাপ করেছি। আমার প্রতি কোনো মায়া বাঁচিয়ে রেখো না। আমাকে মরতে দাও। আমি কাশপিয়ার ক্ষতি করতে চেয়েছি। হুঁশ জ্ঞান হারিয়ে টাকার লোভে ইয়াসকেও মারতে চেয়েছি। রুহির মৃত্যুর কারণও আমি। আমি যে মরার মতো বেঁচে আছি আম্মু। চোখ বুঝলেই রুহি বারবার সামনে আসে আমার। রুহি কৈফিয়ত চেয়ে বলে, ভাইয়া, আমার ভুল কি? কেন এমন করলে আমার সাথে? আমার ভেতরটায় যন্ত্রণা হয় আম্মু। আমি মুক্তি পেতে চাই। মৃত্যু ছাড়া যে আর উপায় নেই। তুমি ভালো থেকো আম্মু। তোমার এই খারাপ ছেলেটাকে ভুলে যেও আম্মু। কথাগুলো বলে থামলো ঈশান। ইয়াসের কানে বাজছে, বারবার টাকার লোভে মারতে চেয়েছিল মানে? কে ঈশানকে টাকা দিয়েছে ওকে মারার জন্য? ভাবনার জগৎ থেকে বেরোলো ইয়াস। দ্রুত ছুটে গেল ঈশানকে বাঁচাবে বলে, কিন্তু হাত উঠিয়ে ওকে থামতে বলল ঈশান। ইয়াস তবুও শুনল না ওর কথা। কাছে যাওয়ার আগেই ট্রেনের নিচে কাটা পড়ল ঈশান। ছিন্নভিন্ন হয়ে গেল ওর শরীরটা। পায়ের গতি কমে গেল ইয়াসের। থম মেরে দাঁড়িয়ে রইল ওখানটাতেই। মনের মধ্যে একটু হলেও খারাপ লাগা কাজ করছে ওর। ঈশানের চোখে যে আফসোস দেখেছিল, বাঁচতে চাওয়ার প্রবল ইচ্ছা দেখেছিল। মানুষ তার ভুল বুঝতে পারলে তো তাকে বাঁচার সুযোগ দেওয়া উচিত। এই ভেবে ইয়াস ছুটে গিয়েছিল ওকে বাঁচাবে বলে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। একদিক থেকে ঈশানের জন্য খারাপ লাগলেও রুহির মুখটা মনে পড়লেই ঈশানের প্রতি রাগ লাগছে। ওর মনে হচ্ছে এটাই ওর প্রাপ্য। উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াসের থেকে কিছুটা দূরে। ঈশানের মৃত্যুতে কিছু যায় আসে না ওর। এত ঘৃণা জন্মেছে বোনের মৃত্যুর পরেই। আর আজ তো ঈশান মুখেই সবটা বলল। সুফিয়া বেগম তখনই দপ করে বসে পড়লেন মাটিতে। চোখের সামনে ছেলের মৃত্যু মানতে পারছেন না তিনি। পাথরের মতো বসে আছেন এখনো। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ওনার স্বামী আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন সামনে। শুরু থেকে সবটাই শুনলেন তিনি। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই ওনার কাছে। তবুও বললেন, এটাই ঈশানের নিয়তি, মেনে নাও সুফিয়া। আমরা কান্নাকাটি করলেও আর ফিরে আসবে না ঈশান। ঈশানের মৃত্যুর আজ চতুর্থ দিন। সুফিয়া বেগম সেদিন থেকেই দরজা লাগিয়ে বসে আছেন নিজের রুমে। প্রয়োজন ছাড়া তেমন বের হন না তিনি। যতই ভুল করুক না ঈশান, চোখের সামনে ওর এমন যন্ত্রণাদায়ক মৃত্যু কষ্ট দিচ্ছে ওনাকে। বারবার দৃশ্যটা ভেসে উঠছে চোখের সামনে। ওকে তো ছোটবেলা থেকে মানুষ করেছেন কোলপিটে করে। সবার থেকে ভালোবাসা দিয়েছেন বেশি। আর সেই ছেলেই কিনা চোখের সামনে ওভাবে মারা গেল। সেটা কিছুতেই যেন ছেলে মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারলেন না সুফিয়া বেগম। দরজাটা হালকা খোলা ছিল। সামনে সুফিয়া বেগমে চোখ গেল দরজার দিকে। বুঝলেন কেউ দাঁড়িয়ে আছে বাইরে। নিজেকে স্বাভাবিক করে দরজার উপাস থেকে দাঁড়িয়ে থাকা মানুষটাকে প্রশ্ন করলেন, কে ওখানে? সাথে সাথেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো কেউ। তাকিয়ে দেখলেন সুফিয়া বেগম। কাশপিয়া এসেছে ওনার রুমে। বৌমাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদ্রি গলায় বললেন সুফিয়া বেগম, কি হয়েছে মা? কিছু লাগবে? প্রত্যুত্তরে কাশপিয়া বলল, না, আপনাকে দেখতে আসলাম। সুফিয়া বেগম তখন মিষ্টি হেসে বললেন কাশপিয়াকে, আচ্ছা। কাশপিয়াও হাসলো ওনার হাসি উত্তরে। হেঁটে গিয়ে বসলো বিছানায়। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল সুফিয়া বেগমকে, না মানে আপনার ছেলে পাঠালো আমাকে। অবাক চোখে তাকালেন সুফিয়া বেগম। ইয়াস পাঠিয়েছে তার বউকে সুফিয়া বেগমের খবর নেওয়ার জন্য। ছেলের সাথে সম্পর্কটা ওনার এতটাই তিক্ত হয়ে গেছে যে শেষ কবে যে সুন্দর মতো কথা বলেছিলেন তাও মনে নেই ওনার। মুখে মিষ্টি হাসি টেনে বললেন সুফিয়া বেগম, আমার মন ভালো নেই দেখে এসব বলে সান্ত্বনা দিচ্ছ তুমি? প্রত্যুত্তরে কাশপিয়া বলল, না, আমাকে তো উনিই পাঠালেন। তুমি নাকি একা একা বসে আছো মন খারাপ করে। আমাকে বললেন তুমি কিছুক্ষণ কথা বলে আসো। কথাগুলো শুনে মনে মনে ভালো লাগা কাজ করলো সুফিয়া বেগমের। অজান্তেই চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। ইয়াসের তবে রাগ কমেছে ওর মায়ের প্রতি। এই দিনটার জন্যই যে অপেক্ষা করেছিলেন তিনি। তবে এক ছেলে পরিবর্তনে খুশি হলেও অন্য ছেলে মৃত্যুতে যে ভীষণ পোড়াচ্ছে ওনাকে। সুফিয়া বেগম আর ইয়াস দাঁড়িয়ে আছে পাশাপাশি। ইয়াস ছাদে এসেছে অনেকক্ষণ। সুফিয়া বেগম এসেছিলেন রোদে শুকাতে দেওয়া কাপড় নিতে। তখনই দেখলেন ছেলেকে। ইচ্ছে হলো কথা বলার। কতদিন হলো আম্মু ডাক শুনেন না ইয়াসের মুখে। নিজে গিয়ে পাশে দাঁড়ালেন ইয়াসের। ইয়াস দেখলো কিনা সন্দেহ, তবে নীরব রইল সে। সুফিয়া বেগম প্রথমে কথা না বললেও কিছুক্ষণ অপেক্ষা করার পর নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, আমার প্রতি তোমার এত রাগ কেন ইয়াস? আমাকে আম্মু বলে ডাকতে মুখে বাঁধে তোমার? আমার কি ইচ্ছে করে না তোমার মুখে আম্মু ডাক শুনতে? কেন এত দূরত্ব বাড়ালে? এই বাড়ি
আর এবারই মানুষগুলোর সাথে। সুফিয়া বেগমের কথায় ইয়াস আলতো করে হাসলো, তারপর তাচ্ছিল্য স্বরে বলল, তোমার তো বয়স কম হয়নি আম্মু, রাগ আর অভিমানের মধ্যে ফারাক বুঝতে পারো না? কোনো কথা নেই সুফিয়া বেগমের মুখে। ইয়াসের কথায় মানে কি এটাই, সে যে অভিমান করেছে মায়ের উপর? সুফিয়া বেগমের চুপসে যাওয়া মুখটা দেখে হাসি পেল ইয়াসের। ছাদের রেলিংয়ে ভর দিয়ে তাকালো আকাশ পানে, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওনাকে, আমারও তোমার স্নেহ পেতে ইচ্ছে করতো আম্মু। প্রচণ্ড জ্বরে গা পুড়ে গেলে একা রুমে শুয়ে থেকে বিড়বিড় করে আমি তোমাকেই ডাকতাম, আশা করতাম তুমি আসবে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, নিজে হাতে ভাত মেখে খাইয়ে দেবে আমাকে। কিন্তু তুমি কি এসব কখনো করেছো? ছেলের কথায় দু এক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ইয়াসের দিকে। বলতে ইচ্ছে করলো ওনারও, ইয়াস, তোমাকেও আমি ভালোবাসি বাবা। কিন্তু কিছু মনের কথা মনেই রয়ে গেল, মুখ ফুটে বললেন না কিছুই। মায়ের নির্বাক চাহনি দেখে আবারও বলল, ইয়াস, তুমি আমাকে ভালোবাসোনি আম্মু? আমাকে সবসময় দূরে ঠেলে দেওয়ার কারণটা কি বলবে? এই যে তোমাদের এত অভিযোগ আমি বাড়ি আসি না, তোমাদের সাথে কথা বলি না, এগুলো কি এমনি এমনি? আমার ভেতরটা পুড়তো, আমারও কষ্ট হতো, বারবার মাথায় ঘুরতো, কেন আমার আম্মু আমাকে দূরে ঠেলে দিয়ে অন্য কাউকে বুকে টেনে নেয়? আমি কি তার ছেলে নই? ছেলের এমন প্রশ্নের কি উত্তর দিবেন বুঝে উঠতে পারলেন না সুফিয়া বেগম। মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন তিনি। নিজের দোষেই কি তবে দূরত্ব বাড়ালেন ছেলের সাথে? ইয়াসের মনে এত অভিমান জমে আছে ওনার প্রতি, কিভাবে বুঝাবেন উনি? কখনোই ইয়াসের খারাপ চাননি তিনি, ভালো হবে ভেবেই তো পাঠিয়েছিলেন বিদেশে। পড়াশোনা করে ছেলে মানুষ হবে এই আশাই তো ছিল ওনার মনে। মা ছেলের মধ্যে এত দূরত্ব বাড়বে জানলে তো কখনোই করতেন না এসব। নিজেকে সামলে নিলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, আমি তোমার আম্মু ইয়াস, তুমি আমাকে মানো আর নাই মানো, আমি তোমাকে পেটে ধরেছি, পৃথিবীর আলো দেখিয়েছি, মা তোমাকে ভালোবাসি ইয়াস, তুমি ভুল বুঝেছো আমাকে। কথার উত্তরে ইয়াস হেসে উড়িয়ে দিল কথাটা, হয়তো বিশ্বাস করেনি। সুফিয়া বেগমও বুঝলেন বিষয়টা, তবুও বলতে শুরু করলেন তিনি, তুমি আর আপিয়া তখন পৃথিবীতে আসনি। তোমার দাদি বাড়ির প্রতিটা লোক পাড়া প্রতিবেশী আমাকে কত কথা শোনাতো, বাচ্চা কাচ্চা হচ্ছিল না তাই। না পেরেই ঈশানকে নিয়ে এসেছিলেন তোমার বাবা। তারপর তোমার বোন এলো, তুমি এলে। পেটে না ধরলেও ঈশান আমার প্রথম সন্তান, আর তাই হয়তো ওর প্রতি এত ভালোবাসা আমার। আমি তোমাকেও ভালোবাসি ইয়াস, তুমি আমার নিজের ছেলে। কথাগুলো বলে থামলেন সুফিয়া বেগম। ইয়াসকে ওখানে রেখেই দৌড়ে চলে গেলেন ছাদ থেকে। কাশপিয়া এত সময় দাঁড়িয়েছিল সিঁড়ির দরজার কাছেই। ইয়াস যে ওর আমর প্রতি রাগ অভিমান জমিয়েছে তা অজানা নয় কাশপিয়ার, তবে কখনোই কথা বলেনি এগুলো নিয়ে। আজ কেমন খারাপ লাগা কাজ করছে শাশুড়ি ও সুবেদার চোখগুলো দেখে। ওনার চোখ মুখে যে ইয়াসের প্রতি মায়া আর অপরাধ বোধ ছিল তা স্পষ্ট দেখেছে কাশপিয়া। কাশপিয়া এসে দাঁড়ালো ইয়াসের পাশে, বলল ওকে, মায়েদের প্রতি রাগ অভিমান জমিয়ে রাখতে নেই। উনি আর কতদিন বলুন? এবার না হয়ে যাওয়ার আগে সবার সাথে সম্পর্কটা ঠিক করে যাব। পরের বার এসে ওনাকে না পেলে আফসোস হবে না আপনার? ইয়াস চুপ করে রইল, কোনো উত্তর দিল না কাশপিয়ার। কিছুক্ষণ পর তাকালো কাশপিয়ার দিকে। ওর যে আজও কষ্ট হচ্ছে। কাশপিয়ার তো আম্মু নেই, তাই এত আবেগী কথা বলছে, কিন্তু ইয়াসে আম্মু থেকেও যে না থাকার মতো ছিল। কখনোই ভালোবেসে কাছে টেনে নেননি ওকে, এমনি এমনি কি দূরত্ব বাড়িয়েছে এবারই সাথে। দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস, বলল কাশপিয়াকে, আম্মু আমাকে ভালোবাসে না উপমা, আমার জীবনে উনি থেকেও না থাকার মতো ছিলেন আজীবন। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, আমি কি আমার মায়ের নিজের ছেলে? প্রত্যুত্তরে কাশপিয়া প্রতিবাদী গলায় বলল, কে বলল উনি আপনাকে ভালোবাসে না? আপনার ছোটবেলার জামা কাপড় খেলনা সব উনি যত্ন করে রেখে দিয়েছিলেন, ওগুলো এখনো খুব যত্ন করে রাখা আছে। সামনে এসে কথা বলার সাহস পান না উনি, তাই আপনার কথা মনে পড়লে ওগুলো আঁকড়ে ধরেই কান্নাকাটি করেন। ইয়াসের ভিতরটা কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কাশপিয়ার কথায়। কোথাও না কোথাও মায়ের জন্য খারাপ লাগা কাজ করছে ওর। ইয়াস কি তবে ভুল ভাবছে মায়ের ব্যাপারে? ওর কি উচিত সব মান অভিমানে দেয়াল ভেঙে ফেলা? কি যেন ভেবে কাশপিয়াকে ছাদে রেখেই দৌড়ে নিচে গেল ইয়াস। কাশপিয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার পানে। ইয়াস কাশপিয়াকে নিয়ে কৌশিকদের গ্রামে এসেছে। ইয়ানা বারবার কল দিচ্ছিল আসার জন্য, ইচ্ছে না থাকলেও না করতে পারেনি ইয়াস।
কাশপিয়ারও ইচ্ছে হয়েছে যাওয়ার আগে নিজের গ্রামটা ঘুরে যাবে। গ্রামের রাস্তা খুব একটা ভালো না, গাড়ি ভিতরে ঢুকবে ঠিকই, তবে কাশপিয়ার ইচ্ছে করছে ইয়াসের সাথে পায়ে পা হেঁটে বাড়ি পর্যন্ত যাবে সে।